আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা নিয়তি। ছোট ছেলের বিয়ে ঠিক হতেই সুহাসিনী মনে মনে স্থির করে ফেলেছেন, বিয়ের পরে যত অন্যায় অত্যাচার তিনি সহ্য করেছেন সুদে আসলে সব উসুল করে ছাড়বেন। এবার বড় ছেলের বউয়ের বেলায় যেসব ভুল করেছেন এবারে আর সেরকম ভুল করবেন না কিছুতেই। বেছে বেছে বউ ঠিক করেছেন একখানা, নরম সরম ভীতু ভীতু চেহারার মা বাবার একমাত্র মেয়ে নীলিমা। দেখলেই বোঝা যায় বড্ড আদুরে, সংসারের জটিলতা কুটিলতার আঁচটুকুও লাগেনি গায়ে। বিয়ে পাশ করেছে কিন্তু চাকরি করে না, একেবারেই ঘরোয়া ধরনের মেয়ে। এই মেয়েকে হাতের মুঠোয় রাখা খুবই সহজ হবে মনে হচ্ছে, অন্তত মুখে মুখে চোপা করার মতো মেয়ে নয় ও। সামনের দিনগুলো কত সুখের হতে চলেছে ভেবেই ভারী ফুর্তি হয় সুহাসিনীর। বড় ছেলের বউ ভারী ঠেঁটা টাইপের মেয়ে, চাকরি করে, সেই গর্বে মাটিতে পা পড়ে না যেন। শাশুড়ি হিসেবে ছেলের বউকে একটু শাসনে রাখতে চেয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই বুড়ো আঙুল দেখিয়ে তার ছেলেকে বগল দাবা করে অন্য জায়গায় সরে পড়ল ওই মেয়ে। তাই এবারে কিছুতেই চাকুরে মেয়ে আনার ভুল করেননি তিনি। ছোট ছেলে অবিনাশ সরকারি চাকুরে, রোজগার বেশ ভালো, মা বাবার বাধ্য ছেলে। এই ছেলে বউয়ের ভেড়া হবে বলে আশঙ্কা হয় না, তবুও সাবধানের মার নেই। এক মুহূর্তের জন্যও রাস আলগা করলে চলবে না। এই মেয়েকে নিজের ইচ্ছে মতো নাচাবেন, ভাবনাতেই কি আনন্দ। ছেলের সামনে মাঝে মাঝেই কপট বিষাদ দেখান সুহাসিনী। বিয়ের পরেই আমাকে ভুলে যাবে না তো বাবা? ভয় করে বড্ড। ছেলে হেসে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, উফ মা, সত্যিই তুমি একটা পাগলি। বিয়ে করে আবার মাকে ভুলে যেতে হয় নাকি? কি যে সব বলো। তোর দাদাকেই দেখ না। কপট দীর্ঘশ্বাস ছাড়েন সুহাসিনী। কেন এমন ভাবছো মা? আমি তোমাকে ছেড়ে যাব না, নিশ্চিন্তে থাকো। মনে মনে আত্মতৃপ্তি লাভ করেন সুহাসিনী। তিনি জানেন অবিনাশ সেরকম ছেলেই নয়, তবুও আগে ভাগেই নিজের রাস্তা পরিষ্কার রাখা উচিত। কি থেকে কি হয় বলা তো যায় না। মনে মনে কোমর বেঁধে ঘরে বউ আনার জন্য তৈরি হন সুহাসিনী। দেখতে দেখতে এসেই পড়ে সেই দিন। শুভ দিনে শুভক্ষণে বউ নিয়ে বাড়ি ঢোকে অবিনাশ। ঘিয়ের প্রদীপ জেলে বউয়ের মুখ দেখে বরণ করে নিলেন সুহাসিনী। কানে কানে ফিসফিস করে বললেন, ঘর ভর্তি আত্মীয় স্বজন, একটু সাবধানে চলো মা, আস্তে পা ফেলো, আস্তে কথা বলো। বউ মানুষ বলে কথা, কেউ যেন ফিরে গিয়ে তোমার নিন্দে করতে না পারে। পান থেকে চুন খসার ভয়ে ভীতু মেয়েটা আরো সেটিয়ে যায়, ভয় আরো বেড়ে যায়। যখন শুনল শাশুড়ি মা সবার সামনে ছেলেকে বলছেন, আমার অবুকে মেয়ে দেবার জন্য কত মা বাবাদের ঝুলোঝুলি, কিন্তু আমার আবার এরকম সাদামাটা মেয়েই পছন্দ। সব কথা শুনবে, বাধ্য হয়ে থাকবে, সংসার সামলাবে, তবেই না ঘরের বউ। নায়িকা সেজে বেহায়াপনা করার জন্য তো বউ আনিনি। কথাটা বলার সময় সুহাসিনী বড় বউয়ের দিকে বাঁকা দৃষ্টি নিক্ষেপ করেন। 5 বছরের ছেলেকে কোলে নিয়ে
নতুন বউয়ের পাশেই বসেছিল সে। নতুন বউ নীলিমা অত কিছু জানে না। সে মনে মনে ভাবে, বউ হয়ে তো মস্ত বড় ভুলই হয়ে গেল। এক তো মা বাবা, প্রিয়জন, প্রিয় জায়গা, প্রিয় ঘর ছেড়ে আসা দুঃখ, তার ওপর এত বড় দায়িত্বের বোঝা মাথায় নিয়ে পথ চলবে কি করে? দেখতে দেখতে মিটে গেল সব অনুষ্ঠান। অষ্টমঙ্গলা শেষে বাপের বাড়ি থেকে ফিরেও এলো নীলিমা। আত্মীয় স্বজনেরা ততদিনে ফিরে গেছেন নিজেদের জায়গায়। বিয়ের জন্য রান্নার লোক রাখা হয়েছিল, তারাও চলে গেল কাজ মিটে গেলে। এবারে আস্তে আস্তে বউয়ের রাশ টানতে মনোযোগী হয়ে পড়লেন সুহাসিনী। সকালে নীলিমা ঘুম থেকে উঠতেই তিনি গম্ভীর মুখে বললেন, বাড়ির বউরা এত বেলা পর্যন্ত ঘুমোয় না মা, কথাটা মনে রেখো। নীলিমা ভয়ে ভয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা বাজে। বিয়ের আগে তো 9টা বাজত ঘুম থেকে উঠতে উঠতে। সময়টা 1 ঘন্টা এগিয়ে এনেও লাভ হয়নি দেখা যাচ্ছে। প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে উঠে যাবে, কেমন? চা করে রাখবে টিপটে ভরে। যে যখন উঠবে তাকে চা এগিয়ে দেবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। ঠিকে ঝি এসে বাসন ধুয়ে দিলে ব্রেকফাস্ট তৈরি করবে। কাচাকাচি কাপড়গুলো এগিয়ে দেবে ঝিকে। সকালের খাওয়ার পাট শেষ হয়ে যাবার পর দুপুরে রান্না চাপাবে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু বিশ্রাম করবে। তারপর আবার বিকেলের চা, রাতের খাবার। কি পারবে তো? নীলিমার মাথা ঝিমঝিম করছিল, কান ভোঁ ভোঁ। এত সকালে সে ঘুম থেকে উঠবে কি করে? এত কাজই বা সামলাবে কি করে? বউ আর লৌহ মানবীর মধ্যে খুব একটা তফাৎ নেই দেখা যাচ্ছে। নীলিমার শুকনো মুখের দিকে তাকিয়ে সুহাসিনী শক্ত গলায় বললেন, পারতে তো তোমাকে হবেই মা, কাজ তো এমন কিছু নয়। ঠিকে কাজের লোক তো আছেই, শুধু রান্নার লোক নেই। কারণ তোমার স্বামী শ্বশুর বাইরের লোকের হাতে খেতে চান না। আমি তো তোমার চেয়েও কম বয়সে বউ হয়েছিলাম, কত কিছু সামলেছি ওইটুকু বয়সে। কখনো মুখ ভার করিনি তো। সবাই ধন্যি ধন্যি করতো আমাকে দেখে। শুকনো মুখে রান্নাঘরে ঢুকল নীলিমা। পেছন থেকে শাশুড়ি মা গলায় মধু মাখিয়ে বললেন, ভয় পেও না, কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি আছি তো। রাতে অবিনাশ নীলিমাকে বুকে জড়িয়ে ধরতে যেতেই ছিটকে সরে গেল। বলল, আমাকে খুব ভোরে উঠতে হবে, প্লিজ ঘুমোতে দাও। কেন, ভোরে উঠে কি করবে? অবিনাশ অবাক হয়ে বলল। মা বলেছেন ভোরে উঠে টিপট ভরে চা করে রাখতে, যে যখন উঠবে হাতের সামনে চা পেয়ে যাবে। এতদিন মা সামলেছেন, এবারে আমাকে সামলাতে হবে। অবিনাশ তো হেসেই খুন। মা ভোরে উঠে চা করে রাখে? সেটা আবার কবে? কোশমিন কালেও তো দেখিনি। মা তো 8টা 8:30টার আগে বিছানায় ছাড়ে না। আমরা যে যখন উঠি নিজেই চা করে ফেলি, বা মা ওঠার জন্য অপেক্ষা করি। তবে যে তিনি বললেন, নীলিমা চোখ বড় বড় করে বলল, ধুর, মা এমনি মজা করেছে বোধহয়। খামোখা শাশুড়ি মজা করতে যাবেন কেন? নীলিমা যদিও বুঝতে পারল না, তবুও বরের কথায় কিছুটা আশ্বস্ত হলো মনে মনে। পরদিন ঘুম ভেঙেই রান্নাঘরে ছুটল নীলিমা। 8:30 বেজে গেছে। শাশুড়ি বসেছিলেন ডাইনিংয়ে। নীলিমাকে দেখেই
হাঁড়ি মুখ করে বললেন, তোমাকে কাল সব বুঝিয়ে বললাম, তুমি দেখছি কিছুই বোঝনি। বিয়ের আগে কি মায়ের সঙ্গেও এরকম অবাধ্যতা করতে? আমার বিয়ের পর শাশুড়ি মা ভোর 5টায় উঠিয়ে দিতেন আমাকে। জয়েন্ট ফ্যামিলি, কতজন লোক, কাক ভোরে উঠে লেগে পড়তাম সংসারের ঘানি টানতে। কখনো শাশুড়ি মায়ের মুখের উপর টু শব্দটিও করতাম না, কথার অবাধ্যও হতাম না। তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম ততটা তো নও দেখছি। শোনো, নিজের বড় জায়ের মতো সংসার ভাঙুনি ডাইনি হতে যেও না। ভয়ে কাঠ হয়ে রান্নাঘরে ঢোকে নীলিমা। ওর সমস্ত রাগ গিয়ে পড়ে অবিনাশের ওপর। অবিনাশের পাকামিতেই তো এতগুলো কথা শুনতে হলো আজ। পরদিন থেকে খুব সাবধানে চলতে শুরু করলো নীলিমা, যাতে পান থেকে একটুও চুন না খসে, সেদিকে কড়া নজর রইল ওর। তাতেও কি শেষ রক্ষা হয়? এক দুপুরে সিরিয়ালে ব্যস্ত শাশুড়ি মায়ের কাছে এসে নীলিমা বলল, মা, এঁচোড়ের ডালনায় কতটা নুন দেব একটু দেখে যাও না। সিরিয়ালের মাঝপথে ব্যাঘাত ঘটার সম্ভাবনায় তিনি মহা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলে উঠলেন, তোমার মায়ের কাছ থেকে কি তুমি কিছুই শিখে আসোনি বাপু? প্রতিদিন জিজ্ঞেস করতে হয় কতটা নুন দেবে, কতটা মশলা দেবে, ফোড়নে কি কি দেবে। বাপ রে বাপ, কান ঝালাপালা হয়ে গেল যে। নিজে আন্দাজ করে দাও দেখি। ঢের ঢের মেয়ে দেখেছি, তোমার মতো ধেরে মেয়ের ন্যাকামি খুব কম দেখেছি। আমি ওইটুকু বয়সে কতজনের রান্না একলা রেঁধে দিতাম, কেউ দেখতেও আসতো না। নুন বেশি হলে তুমি রাগ করো যে, মিনমিন করে বলল নীলিমা। রাগ করবই তো, যা খুশি করে রান্না করবে আমাকে আবার তা মেনে নিতে হবে নাকি? রান্নায় নুন ঝাল কম বেশি হলে আমার শাশুড়ি মা লাঠি দিয়ে সব ফেলে দিতেন, নতুন করে আবার রান্না করতে হতো আমায়। তাইতেই তো সবকিছু এত ভালো শিখেছি আমি। যাও যাও, নিজে করো গিয়ে। রান্নাঘরে ফিরে যেতে যেতে নীলিমা ভাবে, কথায় কথায় শাশুড়ি মা নিজের প্রসঙ্গ টেনে আনেন কেন? আজ পর্যন্ত সে বুঝতে পারল না। এত করেও শাশুড়ি মায়ের মন পায় না। আজকাল বিদ্রোহ করে নীলিমার মন। অবিনাশ প্রায়ই বউকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যায়। সুহাসিনীর বুক পড়ে, মনে হয় রাস আলগা হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না মোটেই। বাইরে গিয়ে কোন সুযোগে মেয়েটা অবিনাশের কানে মন্ত্র দিয়ে দেবে? না না, এরকমটা হতে দেওয়া যায় না। রাস টানতে হবে যেভাবেই হোক। এর মধ্যেই অবিনাশ একদিন আহ্লাদিত মুখে এসে জানায়, মা, নীলিমাকে নিয়ে বেরিয়ে আসি কয়েকদিন। বেশি দূরে কোথাও নয়, ভাবছি সিকিম থেকেই ঘুরে আসি। সুহাসিনীর মনে পড়ে, বিয়ের পর কোথাও যাওয়ার সুযোগ কোনোদিনই পাননি তিনি। ঘরের কোনায় বন্দি হয়েই কাটাতে হয়েছে অল্প বয়সের সেই সুন্দর দিনগুলো। আর এই মেয়েটা কিনা এত সহজেই পেয়ে যাবে সবকিছু? না, কিছুতেই এমন হতে পারে না। তিনি মুখে কৃত্রিম নিরুপায় ভাব ফুটিয়ে তুলে বলেন, এ বাবা, আমি যে ভেবেছিলাম কদিন দেওঘরে গুরুদেবের আশ্রম থেকে ঘুরে আসবো সবাইকে নিয়ে, তুই সিকিম যাওয়াটা ক্যান্সেল কর বাবা। চল সবাই মিলে দেওঘর ঘুরে আসি। সবাই মিলে গুরুদেবের আশ্রমে যাওয়া আর বউকে নিয়ে সিকিম ঘুরতে যাওয়া যে কিছুতেই এক নয়। মাকে এখন কি করে বোঝাবে অবিনাশ? বেচারা চুপ করে থাকে অসহায়ের মতো। কিন্তু নীলিমা আর চুপ থাকে না।
সে সেদিন রাতেই স্পষ্ট করে অবিনাশকে বলে, শোনো, তোমার মায়ের সমস্যা আছে কিছু। তোমার সঙ্গে আমাকে কিছুতেই ভালো থাকতে দেবেন না তিনি। সারাক্ষণ তার হুকুম মানতে মানতে আমার দম বন্ধ হয়ে আসছে। তিনি কিছুতেই খোলা হাওয়ায় শ্বাস নিতে দেবেন না আমাকে। আমি মরে যাব এভাবে দম বন্ধ হয়ে থাকতে থাকতে। কি করব বলো তো? অবিনাশ হালছাড়া গলায় বলে। চলো, আমরা এখান থেকে চলে যাই। নীলিমা ফিস ফিস করে বলল। ছি নীলু, চমকে উঠে বলল অবিনাশ। কিন্তু অজান্তেই তার মস্তিষ্কে ভাঙনের বীজ বপন হয়ে গেল সেই মুহূর্তে। এবারে শুধু ডালপালা মেলে দেওয়ার অপেক্ষা। বহুদিন পর পাশের বাড়িতে গেছেন সুহাসিনী। ছোট ছেলের বউয়ের নিন্দে করতে হবে না, এর মজাই আলাদা। মেয়েটা যে এত পাজি, মুখ দেখে বোঝার উপায় ছিল না। মনে হতো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভালো মানুষের মুখোশ পরে থাকতো সারাক্ষণ। তার ভালো মানুষ ছেলেটাকে কেমন মন্ত্র দিয়ে বশ করে ফেলল কদিনের মধ্যেই। বদলির বাহানা বানিয়ে ছেলেও কলকাতার বাইরে চলে গেল বউকে নিয়ে। তিনিও দেখবেন কদিন সুখে থাকে এই মেয়ে। কথাগুলো বলবেন বলে মনে মনে উসখুস করছিলেন সুহাসিনী, কিন্তু ওই বাড়ি যাওয়ার পর থেকেই মুচড়ে পড়েছেন বেশ। কাকে বলবেন এত সব কথা? মহিলা নিজের ছেলের বউকে নিয়ে যা বাড়াবাড়ি করছে দেখে রাগে গা কিরকির করছে তার। আদিক্ষেতারও একটা সীমা থাকা দরকার। শেষমেশ থাকতে না পেরে বলেই ফেললেন, ছেলের বউকে নিয়ে অত আদিক্ষেতা করছেন কেন দিদি? দেখে হেসে বাঁচি না। ও মা, আদিক্ষেতা কি করলাম দিদি? অবাক হন পাশের বাড়ির মহিলা। এই তো দেখতে পেলাম আপনার ছেলের বউকে খাইয়ে দাইয়ে ঘুমোতে পাঠিয়ে দিলেন জোর করে, অথচ আপনি এইমাত্র খেয়ে উঠলেন। এ আবার কি আদিক্ষেতা? এটা আদিক্ষেতা কোথায়? নিজের মেয়ে থাকলেও তো এমনই করতাম। আরো অবাক হন পাশের বাড়ির গিন্নি। তাই বলে বউ ঘুমোবে আর বয়স্ক শাশুড়ি খেটে মরবে? কে বলল যে আমি খেটে মরি? আমরা দুজনে মিলেই তো করি সব। তাছাড়া যতদিন আমি পারছি করি ততদিন। যখন পারবো না সে বেচারিকে তো একাই সামলাতে হবে সব কিছু। আমাদের সময়ে বাবা এমন আদিক্ষেতা ছিল না। অসুস্থ শরীর নিয়েও রেহাই মিলত না একদিনও। শাশুড়ি ফিরেও তাকাতেন না বউয়ের দিকে। আমরা যেটা সহ্য করেছি সেটা ওদেরকেও সহ্য করতে হবে কেন? আমি তো আগেই প্রতিজ্ঞা করেছিলাম, আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে ছেলের বউয়ের সঙ্গে এমন কিছুতেই হতে দেব না আমি। কারণ যে কষ্টটা পেয়েছিলাম সেটা তো ভুলে যাইনি। জেনে বুঝে এত কষ্টের বোঝা আরেকজনের ওপর চাপিয়ে দিই কি করে? কাষ্ঠ হেসে মাথা নেড়ে চলে আসেন সুহাসিনী। মনে মনে বলেন, বুড়ির আদিক্ষেতা দেখো, দেখি কতদিন ছেলের বউকে নিয়ে আদিক্ষেতা করে। রাতে হাসতে হাসতে স্বামীকে কথাগুলো বলতেই তিনি বলে ওঠেন, এটা তো একদম ঠিক কথা। তোমার সঙ্গে অন্যায় হয়েছে বলে তুমি সেই অন্যায়েরই রিপিট করবে? বুঝতে পারছো না কত কি হারিয়েছ তোমার নির্বুদ্ধিতার কারণে। রাস বেশি টানতে গেলে যে ছিঁড়ে যায় সেটাও বোঝনি। খুব যে বড় বড় কথা বলছো। যখন আমার সঙ্গে অন্যায় হচ্ছিল তখন চুপ করে থাকতে কেন? দু চোখ জ্বলে ওঠে সুহাসিনীর।
আমি ভুল করেছিলাম, সবাই ভুল করেছিল, কিন্তু তুমি যে সেই ভুলটাকে আঁকড়ে ধরে আছো, এবার তো বোঝো। না, বুঝবো না। আমি যা যা সহ্য করেছি ওদেরকেও তা সহ্য করতে হবে। আমি একা কেন সহ্য করব? কিন্তু তোমার ছেলেরা যে চলে গেছে তোমায় ছেড়ে, কি লাভ হলো তোমার? যাক, চলে যাক, আমি একাই থাকতে পারবো। ইচ্ছে হলে তুমিও চলে যেতে পারো। অবাক হয়ে থাকেন অমলকান্তি, সুহাসিনীর স্বামী। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একদল ভুল থেকে শিক্ষা নেয়, আরেক দল সেই ভুলই আবার করে, বারবার করে। বুঝে দেখে না এতে লাভটা কোথায়। সত্যি, কখনো কখনো মানুষ বড় অসহায়, নিজের ভুলটা চিনে নিতে পারে না কিছুতেই।